দর্শক আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের জন্য আওয়ামী লীগেরই ৩ মন্ত্রীকে ব্যবহার করে তারপর শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে, এরকমের একটি নিউজ ছাপিয়েছে আপনার ডেইলি জনকণ্ঠ। আমি নিউজটা পড়ি, তারপর এই নিউজের উদ্দেশ্য কি বা কেন এই নিউজ এখন সামনে আনা হলো এটা নিয়ে আলোচনা করবো এবং বিশ্লেষণ করব। প্রথমে নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে ডেইলি জনকণ্ঠ তারা হেডলাইন করেছে যে সরকার পতনে হাসিনার ৩ মন্ত্রীকে ব্যবহার করেছিল মার্কিন প্রশাসন। ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া শেখ হাসিনা সরকার পতন নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য বিশ্লেষণ করেছে। অভ্যুত্থানের ১ বছর পর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারের শেষ দিনগুলোতে আওয়ামী লীগের ভেতরে ৩ প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক ভূমিকা পালন করেছিল, যা শেষমেশ সরকার পতনে সহায়ক হয়। সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত মার্কিন ডিপ স্টেটের প্রভাবে পরিচালিত হচ্ছিল। তাদের পদক্ষেপেই ছিল আওয়ামী লীগের জন্য মারাত্মক ক্ষতিকর। মানে তারা যে পদক্ষেপগুলো নিয়েছে এটা আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে বলে তিনি দাবি করতেছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শেখ হাসিনার শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে ব্যর্থ হওয়ার পেছনে এই ৩ জনের অস্বাভাবিক কার্যক্রম বড় ভূমিকা রাখে। আরাফাত হঠাৎ বিদেশ চলে যান বলে অনেকে মনে করেন, যদিও তার অবস্থান আজও অজানা। অপরদিকে সালমান এফ রহমান, আনিসুল হকের বিভিন্ন সিদ্ধান্ত সরকারের স্বার্থের বিরুদ্ধে গিয়েছিল। এক সাবেক মন্ত্রীর বরাতে নর্থ ইস্ট নিউজ জানিয়েছেন, দরবেশ খ্যাত সালমান এফ রহমান নিয়মিত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন। মার্কিন সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্টের সঙ্গে তার বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ৬ জন মার্কিন কর্মকর্তা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখতেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে ২০২২ সালের ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সতর্ক করেছিল বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শেখ হাসিনার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে ছিলেন। এছাড়াও ২০২৩ সালে জাপান আমেরিকা সফরের সময় শেখ হাসিনা রিটস কার্লটন হোটেলে অবস্থান করলেও সালমান এফ রহমান অন্য হোটেলে ওঠেন এবং সেখানে বার্নিকার্টের সঙ্গে তার বৈঠক হয় বলেও অভিযোগ আনা হয়। এক আওয়ামী লীগ নেতা বলেন, আরাফাতের সেই মন্তব্য সরকারের কাছে যথেষ্ট বুলেট আছে। এই মন্তব্যের কারণে নাকি আপনার এই আওয়ামী লীগ সরকারের পতনের সম্ভাবনা বেড়ে গিয়েছিল। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আওয়ামী লীগের বিশাল সমাবেশ বাতিলের সিদ্ধান্ত রহস্যজনক হয়। এটা একটা আসলে কিন্তু কঠিন বা জটিল কারণ আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছিল যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তাদেরকে ঢাকায় এনে এই আন্দোলন তারা মোকাবেলা করবেন, প্রতিহত করবেন, তো এই সিদ্ধান্তটাও কিন্তু বাতিল হয়ে যায়। এখানে বলা হয়েছে যে প্রতিবেদনে বলা হয়, শেখ রেহানা সরাসরি হস্তক্ষেপ করে কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এতে সরকার সমর্থকদের পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ হয়। নর্থ ইস্ট নিউজ আরও দাবি করেছেন যে শেখ হাসিনার ব্যর্থ চীন ও ভারতের অসন্তোষজনক সরকারের পতনও ত্বরান্বিত। আপনারা জানেন যে সর্বশেষ সময়ে শেখ হাসিনা কিন্তু চীন গিয়েছিল এবং চীন গিয়ে তিনি যে লোন দাবি করেছিলেন সেই লোন কিন্তু পান নাই। পরবর্তীতে তিনি কিন্তু বাংলাদেশে চলে আসেন। তো এখানে আসলে কিছু ঘটনা আসলেই সত্য যে শেখ হাসিনা যে এই যে ৩ মন্ত্রীর ব্যাপারে চন্দন নন্দী যে অভিযোগগুলো আনলেন, চন্দন নন্দী কিন্তু সবসময় আওয়ামী লীগের সাফাই গান এবং আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলেন, কিন্তু এই নিউজটা তিনি আওয়ামী লীগের বিপক্ষে কেন করলেন বা কেন বলেন? প্রথমত কারণ হইলো বাংলাদেশে যে একটা চালু করার বা ভারতীয় গোয়েন্দা সংস্থা একটা জিনিস প্রচার করার চেষ্টা করছিল দীর্ঘদিন যাবৎ, যে আওয়ামী লীগের পতন হয়েছে ভারতের ডিপ স্টেটের কারণে, ভারতের ডিপ স্টেটের অর্থায়নে, ভারতের ডিপ স্টেটের সহায়তায় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এবং পরবর্তীতে দেখলাম যে ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান তিনিও বলেছিলেন যে শেখ হাসিনার যে পতন হবে এটা আমরা আগে থেকেই জানতাম। এবং আওয়ামী লীগের ভিতরেই একটা গোষ্ঠী ছিল যারা ভারত বিরোধী এবং ভারত যে বিশেষ করে বিভিন্ন সময় যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে হস্তক্ষেপ করত, কোন জায়গায় কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন। আপনারা দেখেছেন যে বাংলাদেশ নির্বাচন চলাকালীন সময়ে এক এমপি প্রার্থী বলেছিল যে আমি ভারতের প্রার্থী, ভারত থেকে আমি মনোনয়ন নিয়ে আসছি। তো এরকমের ঘটনা কিন্তু ঘটছে। তো এই জিনিসগুলো আসলে আওয়ামী লীগের ভিতরে কিছু নেতা ছিল তারা পছন্দ করে না এবং ভারতীয় রয়ের যে সরাসরি হস্তক্ষেপ এটাও তারা পছন্দ করে না। তো সেই জায়গা থেকে ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয় এবং শেষ পর্যায়ে এসে ভারতকে সর্বোচ্চ রকমের আওয়ামী লীগকে সর্বোচ্চ রকমের সাহায্য সহযোগিতা কিন্তু ভারতীয় রয়ের গোয়েন্দা সংস্থাও কিন্তু করেনি। তো সেই জায়গা থেকে আসলে এখন এই ধরনের
তথ্যগুলো বেরিয়ে আসতে শুরু করতেছে যে এরা যাতে আওয়ামী লীগে আর পুনর্বাসন হতে না পারে যদি আওয়ামী লীগ রাজনীতি করে, কারণ এরা আওয়ামী লীগের পতনের কারণ। তার মানে এসব এমপি মন্ত্রীরাই আসলে আওয়ামী লীগকে চালিয়েছে এবং কিছু কিছু সিদ্ধান্ত ভারতীয় রয়ের বিরুদ্ধে গিয়ে তারপর এরা নিয়েছিল বিধায় এখন এদেরকে আওয়ামী লীগের কাছে ভিলেন বানানোর জন্য এই উদ্দেশ্য পরিণোদিতভাবে আসলে এই সিদ্ধান্তগুলো বা এই তথ্যগুলো দেওয়া হইতেছে কিনা যে এদের ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে বা এরাই আওয়ামী লীগের পতনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। দেখেন, সালমান রহমানের কাছে হাজার হাজার কোটি টাকা আপনার আছে এবং আওয়ামী লীগের কেশিয়ার হিসাবে যাকে ধরা হয়, অনেকে বলেন যে শেখ হাসিনার কেশিয়ার হিসাবে ছিলেন এই সালমান রহমান। তো যিনি হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন, দেশে বিদেশে সম্পদ গড়েছেন, তাকে তিনি কখনোই চাইবেন আওয়ামী লীগের পতন হোক। একজন আইনমন্ত্রী আনিসুল হক, এম এ আরাফাত, এরা কি কখনো চাইবেন আওয়ামী লীগের পতন হোক? হয় না, এটা কখনোই হয় না, এবং তারা কখনোই পতন হোক এটা চায়নি। কিন্তু হয়তো কিছু কিছু সিদ্ধান্ত তারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এই জন্যই যে আওয়ামী লীগের পতন তারা ঘটিয়েছেন এই নিউজটা ছড়িয়ে ছিটিয়ে তারা আসলে এভাবেই আসলে এরা যাতে কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন হতে না পারে, এই জন্যই আসলে তারা এই নিউজগুলা করতেছে এবং তারই বরাতে এই জনকণ্ঠ এটা প্রকাশ করলো যে এভাবে ঘটেছে। তো বাস্তবতা কি যে আসলেই তাই? বাস্তবতা কিন্তু আসলে তাই নয়। বাস্তবতা কিন্তু ভিন্ন। বাংলাদেশের জনগণই বা বাংলাদেশের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে হয়তো অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীরা তারা বিভিন্নভাবে এটাকে প্রভাবিত করে শেষমেশ সরকার পতনের আন্দোলনে নিয়ে যায়। এভাবেই আসলে সরকারের পতন হয়েছে এবং ভারতের সাথে, ভারতীয় রয়ের সাথে ভারত সরকারের সমস্ত সিদ্ধান্ত শেখ হাসিনা মেনে নেন নাই এবং অন্যদিকে বিরোধপূর্ণ সম্পর্ক রেখেছেন আমেরিকার সাথে, যার পরিপ্রেক্ষিতেই সেভাবেও কিন্তু একটা চাপের মুখে ছিলেন। এবং আপনারা দেখেছেন যে এই যে তিস্তা প্রকল্প কিন্তু আওয়ামী লীগের আমলেই কিন্তু এই প্রকল্পটা ছিল যে তিনি চায়নাকে দিয়ে দিবেন, এরকম একটা আলোচনা ছিল। এবং তার পরিপ্রেক্ষিতে এই যে ভারত কিন্তু চরমভাবে শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধও ছিলেন যে তুমি কেন বাংলাদেশের ভিতরে চায়নার হস্তক্ষেপ বা কেন তুমি তিস্তা প্রকল্প দিয়ে যেতেছো, এ ব্যাপারেও কিন্তু ভারতের সাথে সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি হয়। তো আপনি সবাইকে খুশি করে আসলে আওয়ামী লীগের নীতিটাই ছিল ভুল নীতি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। মানে সবার সাথে আপনি তো বন্ধুত্ব করতে পারবেন, আপনি একসাথে ভারতের সাথেও বন্ধুত্ব করবেন, চায়নার সাথেও বন্ধুত্ব করবেন, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবেন বা আমেরিকার সাথে, এভাবে হয় না। যে কোনো একটা পলিসি আপনার স্বাধীন পলিসি নির্ধারণ করে তারপর রাষ্ট্র পরিচালনা করতে হয়। কোনো রাষ্ট্রের সর্বকালের জন্য বন্ধু নয়, আবার কোনো রাষ্ট্রের সর্বকালের জন্য শত্রু নয়। এটাকে একটা পলিসির মাধ্যমে এনে তারপর নিয়ন্ত্রণ করতে হয় বা একটা স্বাধীন পররাষ্ট্র নীতি অবলম্বন করতে হয়। সেই পররাষ্ট্র নীতি কিন্তু আমরা অবলম্বন করতে পারি নাই, যার পরিপ্রেক্ষিতে এরকমের কখনো বারবার অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থান হয়, সরকারের পতন হয়, কখনো নিজে বাঁচার জন্য এই বাংলাদেশের ভিতরে অন্য দেশে আসা তারপর হস্তক্ষেপ করে। এটা আসলে কাম্য নয়। আমরা চাই বাংলাদেশের যেই হোক সর্বনিকৃষ্ট শাসক হলেও তার বাংলাদেশেই থাকা উচিত, পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নয়। এটা আমাদের জন্য সম্মানের ঘাটতি এবং আমাদের জন্য আসলে ক্ষতিকর। বাংলাদেশের আওয়ামী লীগের পতন হইতে পারে, কিন্তু শেখ হাসিনার এই যে ভারত পালিয়ে যাওয়া, ভারত চলে যাওয়া, এটাকে আমরা সমর্থন করি না। আমার দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশেই থাকতে পারেন এবং তিনি অ্যারেস্ট হতে পারেন, গ্রেপ্তার হতে পারেন, কিন্তু তার দল আবার পুনরায় জেগে উঠবে, রাজনীতি করবে। কিন্তু তিনি যে নজির সৃষ্টি করলেন এটা আমাদের জন্য আসলেই হতাশাজনক। তিনি এই কাজটা করতে পারেন না, এই কাজটা করা তার ঠিক হয় না। বাংলাদেশ সেনাবাহিনী চাইলে তাকে অ্যারেস্ট করতে পারতো, তাকে বিচারের মুখোমুখি করতে পারতেন, তিনি সে জায়গায় নিজেকে ডিপেন্ড করতে পারতেন, বিভিন্ন রকমের তথ্য দিতে পারতেন। এভাবেই কিন্তু কাজ করে। এখন বাংলাদেশের প্রশাসনিক কি তাকে আসলে ভারত চলে যেতে বাধ্য করলো কিনা এটাও কিন্তু বিবেচ্য বিষয়। কারণ অনেক সময় আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে যেতে চাননি, তিনি বলেছিলেন নাকি গোপালগঞ্জে তিনি যেতে চান, তিনি বাংলাদেশে থাকতে চান, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে ওই সময়টায় আসলে ওরকমের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি জয় এবং আপনারা দেখছেন যে নিউজে আসছে যে শেখ রেহানা তারা অনুরোধ করে যে না, তাকে চলে যেতে হবে, তারপর নাকি তিনি চলে যেতে বাধ্য হন। তো এই হইল পরিস্থিতি। আমার কথা হলো, আমার দেশের একটা ভিক্ষুককেও অন্য দেশের মানুষ অপমান অপদস্থ করবে, তাকে দয়ার দাক্ষিণ্য দেখাবে, এগুলো আমরা চাই না। আমরা স্বাধীনভাবে সার্বভৌমভাবে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম।